আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের যে কোর্স সেটা হলো প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সের অনেক কিছুই আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। সেখানে আমরা স্ট্যাটিস্টিক্সের অনেক ধরনের অঙ্ক করেছি, স্ট্যাটিস্টিক্স দিয়ে অনেক ধরনের জিনিস অ্যানালাইসিস করেছি, কিন্তু আমাদের একটা পার্ট বাকি রয়েছিল, সেটা হলো প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি যদিও আমরা ক্লাসের মধ্যে অলরেডি অনেক কিছু ডেফিনিশন এবং প্রিলিমিনারি কিছু জিনিস ডিসকাস করেছি, কিন্তু আমি এখানে শুরু থেকে আমরা এখানে ডিসকাস করছি। তো প্রথম আমরা যে এখানে ডিসকাস করব প্রবাবিলিটি সম্পর্কে, সেখানে আমরা কিছু বেসিক ডেফিনিশন আলোচনা করব। তারপর এই ডেফিনিশন রিলেটেড কিছু আমরা অঙ্ক করার চেষ্টা করব। আমি প্রথমে এখানে ডেফিনিশনগুলো প্রত্যেকটা টার্ম আমি একটু বোঝানোর চেষ্টা করছি। আপনারা যদি এখানে ইন্ডিভিজুয়ালি যদি আপনারা এখানে পড়েন, তারপরে আপনারা বুঝতে পারবেন। ওকে, তাহলে প্রবাবিলিটির ডেফিনেশনগুলি কেন দরকার? ডেফিনেশন ছাড়া আমি প্রবাবিলিটির বিভিন্ন অঙ্কের মধ্যে যে টার্মগুলি দেওয়া থাকবে সেগুলো আমরা বুঝতে পারবো না। এই জন্য আমরা যদি ডেফিনেশনগুলো আগে থেকে একটু জাস্ট আমাদের আইডিয়া থাকে, তাহলে পরবর্তীতে আমাদের অঙ্ক করতে কিংবা প্রবাবিলিটির বিভিন্ন জিনিস ধরতে আমাদের সুবিধা হবে। তো আসেন, প্রথমে আমরা যে ডেফিনেশনটা পড়ব সেটা হলো র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি সেটা আমরা জানবো, একটা এক্সাম্পল আমরা এখানে দিয়েছি সেটা ডিসকাস করব। তারপরে প্রত্যেকটা আমরা সাথে এখানে যদি এক্সাম্পল আপনার এক্সামের মধ্যে যদি এই ডেফিনেশনগুলো আসে, তাহলে প্রত্যেকটা ডেফিনেশন আপনি নিজের মতো করে লিখবেন। আপনি জাস্ট এখানে কি বুঝতে পেরেছেন সেই জিনিসটা নিজের মতো করে বুঝে লিখে তারপরে যদি একটা এক্সাম্পল আপনারা দিতে পারেন, তাহলে আপনারা এখানে পুরো মার্কসটা আপনারা গেইন করতে পারবেন। ওকে, তাহলে প্রথমে আসেন র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমরা ডেফিনেশনটা প্রথমে একটু পড়ি, তারপরে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। ইট ইজ অ্যান অ্যাক্ট which shows any of the exhaustive results when the act is repeated under essentially the homogeneous conditions. অর্থাৎ র্যান্ডম এক্সপেরিমেন্টটা হলো একটা কাজ, অ্যাক্ট, যেটা দেখাবে বা শো করবে এনি অফ দ্য এক্সহাস্টিভ রেজাল্টস, অর্থাৎ একটা রেজাল্টকে সেটা শো করবে যখন এই একটা রিপিট হবে আন্ডার এসেনশিয়ালি হোমোজিনিয়াস কন্ডিশনস, অর্থাৎ যেগুলো হোমোজিনিয়াস কন্ডিশনস এর আন্ডারে এগুলো যদি রিপিট হয়, তখন সে যেটা রেজাল্টটা শো করবে, এই রেজাল্টটা শো করার বিহাইন্ডে যে কাজটা হয়েছিল সেটাই হবে আপনার র্যান্ডম এক্সপেরিমেন্ট। ওকে, যেমন আমি যদি এখানে এক্সাম্পল হিসেবে বলেছি, ফর ইনস্টেন্স দেখেন, আপনি যদি একটা let us consider the throwing of an unbiased die, অর্থাৎ আপনি যদি একটা ছক্কার গুটি যদি আনবায়াসলি থ্রো করেন একবার, তখন কি কি মানে ফল হবে এবং সেটার এক্সপেরিমেন্টের জন্য আপনি কি কাজ করলেন এবং সেখানে কিছু এসেনশিয়ালি হোমোজিনিয়াস কন্ডিশনস আছে, সেই কন্ডিশনগুলো কি, এবং আপনি যদি একটা কয়েন নিক্ষেপ করেন সেখানে কিছু কন্ডিশনস আছে এবং সেগুলো মেনটেন করে আপনি যদি নিক্ষেপ করেন, তখন সেটা কিন্তু আপনার এখানে র্যান্ডম এক্সপেরিমেন্ট হবে। তাহলে আসেন দেখেন, দ্য ডাই হ্যাজ 6 faces আইডেন্টিফাইড বাই 1 2 3 4 5 6 ইফ দ্য ডাই ইজ থ্রোন ওয়ান্স, আপনি যদি ডাইটাকে একবার নিক্ষেপ করেন, এনি অফ দ্য আউটকাম 1 2 3 4 5 6 এর যে কোনো একটা আসতে পারে, তাহলে আপনি এই যে ডাইটাকে র্যান্ডমলি থ্রো করলেন, এটা হবে আপনার একটা এক্সপেরিমেন্ট। আপনি ডাইটাকে যে নিক্ষেপ করলেন আনবায়াসলি, এটা হলো আপনার কন্ডিশন। আনবায়াস হতে হবে। আনবায়াসটা মানে কি, আপনি এখানে কোনো পক্ষপাতমূলক আচরণ করতে পারবেন না। মানে কি, যেমন চক্কার গুটিকে ধরে বসিয়ে দেওয়া, এটা হলো আপনার বায়াসনেস, অর্থাৎ এটা হলো আপনার পক্ষপাতিত্ব। আপনি এটাকে এই জন্য বারবার, যেমন আপনি যদি তাস কাটেন, যখন আপনি দেখবেন তাস কাটার সময় আপনি এখানে কিন্তু বারবার কিন্তু করা হয়, রিশাফল করা হয়। শাফল করলে হয় কি, আপনার এখানে কোনো বায়াসনেস থাকে না, অর্থাৎ আপনি এখানে জানেন না যে এখানে আসলে আপনার আউটকামটা কি হবে। এটা হলো আনবায়াসনেস। এই কন্ডিশনের আন্ডারে যদি আপনি একটা কাজ বারবার রিপিট করেন, চক্কার গুটি বারবার রিপিট করেন, বারবার আপনি যদি থ্রো করেন, তখন সেটাকে বলা হবে আপনার র্যান্ডম এক্সপেরিমেন্ট। ওকে, এক্সহাস্টিভ কেসেস, দ্য টোটালিটি অফ পসিবল আউটকাম অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট কনস্টিটিউটস দ্য এক্সহাস্টিভ কেসেস। তাহলে হলো কি, ব্যাপারটা হলো কি, আপনি যে একটা চক্কার গুটি নিক্ষেপ করলেন, একবার নিক্ষেপ করলেন, তাহলে সেটার পসিবল আউটকাম কি আসবে, 1 2 3 4 5 6, এই যে পসিবল আউটকাম গুলো আছে এগুলোকে বলা হবে আপনার এক্সহাস্টিভ কেসেস। এখানে দেখেন আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেটা হলো দাস ইন থ্রোয়িং অ্যান আনবায়াসড কয়েন। যেমন আপনি যদি কয়েনটাকে নিক্ষেপ করেন, তাহলে কয়েনটা নিক্ষেপ করলে তার পসিবল আউটকাম কি কি হতে পারে। একটা হলো আপনার হেড,
আরেকটা হলো টেইল, অর্থাৎ একটা উপরের পৃষ্ঠ নিচের পৃষ্ঠ। তাহলে যখন হেড আসবে এবং টেইল আসবে, এই যে পসিবল আউটকাম গুলো আসবে নিক্ষেপ করার আগে আমি যেটা কল্পনা করব, এইগুলোকে বলা হবে আপনার এক্সহাস্টিভ কেসেস আউটকাম। The result which is observed after a random experiment is known as outcome। অর্থাৎ আপনি একটা চক্কর গুটি অথবা আপনি একটা কয়েন নিক্ষেপ করে ফেললেন, নিক্ষেপ করার পরে আপনি যে রেজাল্টটা অবজার্ভ করবেন, রেজাল্টটা দেখবেন, সেটা হলো আপনার আউটকাম। যেমন আপনি এটা আনবায়াসলি যদি আপনি এখানে নিক্ষেপ করেন, তাহলে দেখেন আপনার এখানে টেইল আসলো, এইটা হলো আপনার আউটকাম। এটাও আপনি এক্সাম্পল হিসেবে দিতে পারেন। যেমন আপনি যদি ইফ আই থ্রো coin unbiasedly, then the result will be head or tail, then these are the outcome। স্যাম্পল স্পেসটা হলো কি? স্যাম্পল, এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আপনারা পড়লে বুঝবেন। যেমন আপনি একটা বক্সের মধ্যে 4টা বল আছে, সেই 4টা বল থেকে আপনি 3টা বল ড্র করবেন, তাহলে কতভাবে সেইখানে 4টা বল থেকে 3টা বল আপনি নিতে পারবেন। তাহলে সেটা কম্বিনেশনটা যেখানে দেখানো হলো B1 B2 B3, অর্থাৎ 3টা বল, প্রথম 3টা বল, 4টা বল আছে B1 B2 B3 B4, প্রথম 3টা বল নিতে পারেন, যে কোনো একটা বাদ দিয়ে টোটাল আপনি 3 ভাবে 4 ভাবে কাউন্ট করতে পারবেন। এই 4টা হলো আপনার আউটকাম বা রেজাল্ট। ওকে, স্যাম্পল স্পেসটা কি? The totality of the possible outcome of a random experiment constitute the sample space। তাহলে স্যাম্পল স্পেসের মধ্যে এই যে আপনি এক্সহাস্টিভ কেসেস এর মধ্যে যতগুলা আপনি কেস পেয়েছিলেন, আউটকাম পেয়েছিলেন, সেই আউটকাম গুলাই কিন্তু আপনার স্যাম্পল স্পেসের মধ্যে চলে আসছে। যেমন এই স্যাম্পল স্পেসের মধ্যে যে আউটকাম গুলো আসলো, এগুলো যদি আপনি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখেন, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখার পরে এটা কিন্তু আপনার স্যাম্পল স্পেস হয়ে যাবে। যেমন the totality of the possible outcome of a random experiment constitutes the sample space। ঠিক আছে, ওকে। if it is denoted by sigma or s, the sample space of throwing 2 coins, অর্থাৎ 2টা কয়েনকে যদি আপনি থ্রো করেন, তাহলে তাদের আউটকাম গুলো এরকম আসবে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন 2টা কয়েন দিয়ে আমি দেখাচ্ছি। 2টাই মনে করেন হেড আসলো, তাহলে এখানে দেখেন এইচএস, 2টাই এইচএস, একটা হেড একটা টেল। ওকে, তারপরে একটা টেল একটা হেড, এটা টেল, তারপরে 2টাই টেল। এর বাইরে আর কোনো কম্বিনেশন 2টা কয়েনকে যদি আপনি থ্রো করেন আর কোনোভাবে সম্ভব না। দ্যাটস ওয়াই 2টা কয়েনকে যদি আপনি একবার যদি আপনি থ্রো করেন, তাহলে পসিবল আউটকাম গুলি আপনি যেগুলি পাইলেন, সেগুলোকে যদি আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেন, তখন সেগুলোকে বলা হবে স্যাম্পল স্পেস। ওকে, নেক্সট আসেন ইভেন্ট। ইভেন্ট হলো এনি স্টেটমেন্ট, আপনি এখানে স্টেটমেন্ট দিতে হবে রিগার্ডিং ওয়ান অর মোর স্যাম্পল পয়েন্টস। তাহলে স্যাম্পল পয়েন্ট হলো কি? স্যাম্পল স্পেসের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে, এগুলোকে স্যাম্পল পয়েন্ট বলা হয়। ওকে, এনি স্টেটমেন্ট রিগার্ডিং ওয়ান অর মোর স্যাম্পল পয়েন্টস, অর্থাৎ একটা কিংবা 2টা স্যাম্পল পয়েন্টের আন্ডারে যদি আপনি স্টেটমেন্ট মেক করেন, তখন sample space recorded from a random experiment is known as event। যেমন আমি যদি একটা চক্কার গুটি নিক্ষেপ করি, তাহলে তার আউটকাম গুলি কি কি আসে? একটু আগে আমি প্রথম এক্সপেরিমেন্টে দেখেছি, চক্কার গুটি যদি নিক্ষেপ করি, তাহলে আউটকাম গুলি আসবে 1 2 3 4 5 6। ওকে, এই 4 5 6 এখানে আমি একটা স্টেটমেন্ট মেক করব। যেমন আমি মেক করব যে এরকম, যে চক্কার গুটি থেকে আমি একটা ইভেন নাম্বারের চাই, ইভেন নাম্বারের আউটকাম চাই। এই যে এখানে বলেছে let a be a statement that even numbers will be observed in both dice of a 2 die are thrown, here a is an event। অর্থাৎ আমি একটা চক্কার গুটি অথবা 2টা চক্কার গুটি নিক্ষেপ করলাম, যে আমার ইভেন নাম্বার গুলো আসবে, ইভেন অর্থাৎ জোড় সংখ্যাগুলো আসবে, সেগুলো নিয়ে হলো আমার একটা স্টেটমেন্ট, এবং সেই যে জোড় নাম্বার গুলো আসবে, সেটা যে স্টেটমেন্ট মেক করলাম, সেটা হবে আমার একটা ইভেন্ট। ফেভারেবল কেস, আপনি যে কেসটা চাচ্ছেন, আপনি যা ফেভার করছেন, আপনার যে স্টেটমেন্ট করে আপনি যেটা আপনার ফেভারে চাচ্ছেন, সেটা হলো ফেভারেবল কেস। এখানে একটু দেখেন, দ্য নাম্বার অফ স্যাম্পল পয়েন্টস ইন ফেভার অফ এ স্টেটমেন্ট, অর্থাৎ একটা স্টেটমেন্টের ফেভারে যে স্যাম্পল পয়েন্টস গুলা আপনি চাচ্ছেন, সে অথবা একটা ইভেন্ট চাচ্ছেন, সেগুলোকে বলা হবে ফেভারেবল কেস। ফর এক্সাম্পল, লেট আস কনসিডার দ্য এক্সপেরিমেন্টস অফ ড্রয়িং 2 balls ওয়ান আফটার অ্যানাদার, অর্থাৎ আপনি একটা বক্স থেকে 2টা বল আপনি ড্র করছেন। তো সেখান থেকে আপনার ফেভারেবল কেস কি? ফেভারেবল কেস হলো আপনি 2টা বল আপনি চাচ্ছেন।
দুটো বল হলো আপনার ফেভারেবল কেস, সেই বলগুলোর উপর আপনি কিছু কন্ডিশন বা কিছু শর্ত আরোপ করতে পারেন যে বলগুলো লাল হতে হবে অথবা সাদা হতে হবে, অথবা দুটাই সাদা অথবা দুটাই লাল অথবা একটা সাদা একটা লাল, এই ধরনের কন্ডিশন, সেটা হবে আপনার ফেভারেবল কেস। যে আপনার কন্ডিশনস কি, আপনার চাওয়া কি। Let us consider the statement of drawing one red and one white ball. এই যে কন্ডিশনস, এটা আমার কন্ডিশনস বা স্টেটমেন্ট। আমার স্টেটমেন্টটা হলো চারটা সাদা বল আছে, তিনটা লাল বল আছে। এই তিনটা লাল এবং চারটা সাদা বল থেকে আপনাকে একটা লাল এবং একটা সাদা আপনাকে চুজ করতে হবে। তাহলে আমার একটা লাল এবং একটা সাদা কিভাবে আপনি চয়েস করবেন দেখেন, দুটাই সাদা হতে পারে, একটা লাল একটা সাদা, একটা সাদা একটা লাল, দুটাই লাল। তাহলে আপনার দেখেন একটা লাল একটা সাদা, একটা সাদা একটা লাল, এই দুটো হবে আপনার ফেভারেবল কেস। তাহলে ফেভারেবল কেস হবে যে এখানে বলেছে দেয়ার উইল বি ওয়ান হোয়াইট এন্ড ওয়ান রেড এন্ড ফেভারেবল কেস ইজ অফ এয়ার আর ডব্লিউ ডব্লিউ আর ইকুয়ালি লাইকলি, অর্থাৎ চান্স হবে আপনার সমান সমান চান্স যখন থাকবে দুইটা একটা ঘটনা ঘটার, তখন সেগুলো হবে ইকুয়ালি লাইকলি। ওকে, দেখেন, ইফ অল দ্য এক্সিস্টিভ কেসেস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট হ্যাভ ইকুয়াল চান্স, অর্থাৎ যখন ইকুয়াল চান্স থাকবে একটা ঘটনা ঘটার, এক্সপেরিমেন্ট ঘটার, তখন এই কেসগুলোকে বলা হবে ইকুয়ালি লাইকলি কেসেস। ওকে, আপনি দেখেন দুটো চক্কার গুটি যদি আমি নিক্ষেপ করি, তাহলে চক্কার গুটি যদি আমি নিক্ষেপ করি, তাহলে দেখেন একটা চক্কার গুটি আমি নিক্ষেপ করলাম, দুটো না দিয়ে যদি একটা দিই তাহলে সহজে বুঝতে পারবেন যে আমি একটা চক্কার গুটি নিক্ষেপ করলাম। তাহলে চক্কার গুটি নিক্ষেপ করলে এখানে কি কি আউটকাম আসতে পারে, হয় হেড আসবে নয়তো টেইল আসবে। তাহলে আমার আউটকাম হবে হেড অথবা টেইল, এটা হবে আমার স্যাম্পল স্পেস এস। ওকে, এখন এই যে আমার হেড এবং টেইল আসলো, টোটাল প্রবাবিলিটি যেহেতু 1, তাহলে হেড আসার সম্ভাবনা কত, টেইল আসার সম্ভাবনা কত? হেড আসার সম্ভাবনা হাফ, টেইল আসার সম্ভাবনা হাফ, কারণ 1/2 আমার ফেভারেবল কেস হলো হেড হাফ, আমার ফেভারেবল কেস যদি টেইল হয় তাহলে এটাও হাফ, তাহলে দুটোর কিন্তু ইকুয়াল প্রবাবিলিটি হলো, পসিবিলিটি হলো, এই জন্য এটাকে বলছে ইকুয়ালি লাইকলি। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা যদি একটা ফ্যামিলি কথা চিন্তা করেন, যে ফ্যামিলিতে বার্থ অফ এ বয় অ্যান্ড এ গার্ল টু এ কাপল আর ইকুয়ালি প্রবাবল, অর্থাৎ একটা ফ্যামিলিতে একটা বার্থ হওয়ার জন্য, একটা বয় বার্থ হওয়ার যে প্রবাবিলিটি, একটা গার্ল হওয়ার যে প্রবাবিলিটি, সেটা একটা ফ্যামিলিতে ইকুয়াল হতে পারে। সিন্স বিফোর দ্য বার্থ বয় আর গার্ল ক্যানট বি প্রেফার্ড, কারণ বার্থের আগে বয় কিংবা গার্ল সেটা কিন্তু আপনার এসিউম করা যায় না, এই জন্য এটা হতে পারে ইকুয়ালি লাইকলি। সো এখানে এক্সাম্পলটা দেওয়া আছে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। নাও ইন এ ফ্যামিলি অফ 2 চিলড্রেন, অর্থাৎ একটা ফ্যামিলিতে যদি আপনি দুটো চিলড্রেনের কথা চিন্তা করেন, তাহলে দ্য বার্থ ক্যান টেক প্লেস ইন দ্য ফলোইং অর্ডার, দুটাই বয় হতে পারে, একটা বয় একটা গার্ল, একটা গার্ল একটা বয়, দুটাই গার্ল হতে পারে। তাহলে এখানে যেটা হচ্ছে, দেয়ার আর 4 পসিবল কেসেস এন্ড ইচ অফ দ্য কেসেস হ্যাভ চান্স 1/4। তাহলে আপনি যদি দুটাই বয় হয় তাহলে টোটাল কেসেস আপনার 4টা, তাহলে 1/4 হবে। আপনার যদি একটা বয় একটা গার্ল হয় তাহলে 1/4 হবে। দুটাই যদি এরকম হয় তাহলে ইকুয়াল চান্স হচ্ছে, কিন্তু ইকুয়াল চান্স যখন হবে তখন সেটা হবে ইকুয়ালি লাইকলি কেসেস। মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি মানে পারস্পরিক, এক্সক্লুসিভ মানে বর্জনশীল কেসেস, অর্থাৎ পারস্পরিক বর্জনশীল যে ঘটনাগুলি হবে সেগুলোকে বলা হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ। ইফ 2 or more events cannot occur together, অর্থাৎ 2 বা ততোধিক ইভেন্ট যদি একসাথে না ঘটে তখন এগুলিকে বলা হয় এক্সক্লুসিভ ইভেন্ট। যেমন মনে করেন আমি যদি একটা কয়েন যদি আমি এখানে আনবায়াসলি যদি আমি এখানে থ্রোন করি, তাহলে থ্রোন করার পরে দেখেন এখানে যখন টেইল আসলো তখন কিন্তু হেড নাই এখানে, অর্থাৎ এখানে যেটা আসবে আউটকাম যেটা আসলো সেটাই আসছে, আমি কিন্তু এই পরেরটা কিন্তু আমি দেখতে পারবো না। অর্থাৎ যখন হেড আসবে তখন টেইল নাই, যখন টেইল আসবে তখন হেড নাই, তাহলে যখন যেটা আসবে পরেরটা কিন্তু সেখানে আপনার এখানে একসাথে আসছে না, যেহেতু এক একটা ইন্ডিপেন্ডেন্ট, এই জন্য কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ বলা হচ্ছে এখানে। Mutually exclusive points. The happening of any of the events excludes the happening all the other events in the same experiment. Thus, if a coin tossing experiment head and tail cannot came together, এটা আমি এখানে বললাম যে একটা এক্সপেরিমেন্ট বা কয়েন থ্রোনের জন্য হেড এবং টেল এট এ টাইম আসতে পারে না। If head is shown in the upper side of the coin, tail cannot be shown at the same time. Therefore, the occurrence of head and tail in a coin tossing experiments are mutually exclusive cases. That's it. Okay.
ক্লাসিক্যাল ডেফিনিশন অফ প্রবাবিলিটি। এবার প্রবাবিলিটি ডেফিনিশনে আসবো। প্রবাবিলিটির ডেফিনিশনে আসতে হলে যে আগের যে ডেফিনিশনগুলো আমরা পড়লাম সেগুলো এখানে কাজে লাগবে। If in any experiment the n outcome are exhaustive, অর্থাৎ এখানে n সংখ্যক আউটকাম যদি হয়, যেমন আপনি দেখেন একটা চক্কার গুটি যদি নিক্ষেপ করেন, আমি এখানে আউটকাম পেলাম 1 2 3 4 5 6টা, তাহলে 6টা আউটকাম পেলাম। কিন্তু আউটকাম যদি আপনার আরো বেশি হয়, এই জন্য আমরা এখানে n আউটকাম ধরে নিলাম। n আউটকাম ধরে নিয়ে আপনার এখানে কিছু স্টেটমেন্ট থাকবে যে আপনি কি চান। চক্কার গুটি নিক্ষেপ করলেন, আপনি কি 2 চান, 3 চান, 4 চান, এগুলো হবে আপনার ফেভারেবল কেস। তাহলে ফেভারেবল কেসটা উপরে বসবে এবং টোটাল আউটকামটা নিচে বসবে, এবং এই যে একটা রেশিও আসলো, এই দিস রেশিও ইজ কল্ড প্রবাবিলিটি। ওকে, and mutually exclusive and equally likely, and m of these are favorable to an event A. অর্থাৎ আপনি এই m সংখ্যক থেকে m সংখ্যক n সংখ্যক থেকে m সংখ্যক আপনার favorable case to an event A, then the probability of is defined by probability of A is equal to m by n. This is definition is given by James Burnley. এই যে ডেফিনিশনটা জেমস বার্নলি দিয়েছেন। ওকে, আচ্ছা, এখন এই যে প্রবাবিলিটি, এই প্রবাবিলিটি কিন্তু প্রবাবিলিটিকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়। এই প্রবাবিলিটি কিন্তু হাইয়েস্ট কিন্তু আপনার 1 হতে পারে, আর লোয়েস্ট কিন্তু আপনার 0 হতে পারে। অর্থাৎ প্রবাবিলিটি কখনো 0-র চেয়ে কম হবে না, প্রবাবিলিটি কখনো 1-এর চেয়ে বেশি হবে না। যখন একটা সার্টেন কোনো ঘটনা থাকবে, ইভেন্ট থাকবে, সার্টেন ইভেন্ট থাকবে, তখন তার প্রবাবিলিটি 1। যেমন মনে করেন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা সার্টেন, সাইন্টিফিক্যালি এটা একটা ট্রুথ ঘটনা, সেই জন্য এটাকে প্রবাবিলিটি হবে 1। যেমন সূর্য পশ্চিম দিকে ওঠে, এটা কখনোই সম্ভব না, তখন প্রবাবিলিটি হবে 0। আর যখন কোনো মানে পসিবিলিটি থাকে যে এটা হতেও পারে, নাও হতে পারে, যেমন আজকে বৃষ্টি হতে পারে, এটার সম্ভাবনা আজকে হতেও পারে, নাও হতে পারে, তখন এটার একটা ফ্র্যাকশন আসবে m by n, অর্থাৎ এটার একটা ফ্র্যাকশন আসবে, এটা ফ্র্যাকশন আসবে, তখন এটা আমরা বলতে পারবো না যেটা আদৌ কি এটা হবে কি হবে না। এটা হলো আমার প্রবাবিলিটির যে ডেফিনিশন এবং বেসিক যে আইডিয়া। কিন্তু কখনোই মনে রাখবেন, প্রবাবিলিটির মান 1-এর চেয়ে বেশি হবে না, 0-এর চেয়ে কম হবে না, কখনোই নেগেটিভ হবে না। যদি নেগেটিভ হয়, 1-এর চেয়ে বেশি হয়, তখন আপনি বলবেন যে সেটা আপনার অঙ্ক ভুল হয়েছে। ওকে, আরো কিছু রিলেটেড ডেফিনিশনস আছে এখানে, পারমুটেশনস আছে, কম্বিনেশনস আছে, এবং এই রিলেটেড আমরা কিছু অঙ্ক আমরা এখানে করার চেষ্টা করব। পারমুটেশন এবং কম্বিনেশন, দুটো জিনিস মনে রাখবেন যে পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে একটা গ্রেট ডিফারেন্স আছে। যে ডিফারেন্সটা হলো যে পারমুটেশনের কথা যখন আমরা চিন্তা করব, তখন মনে করব যে এখানে কোনো অর্ডার আছে। কম্বিনেশনের কথা যখন আমরা চিন্তা করব, সেখানে কোনো অর্ডার নেই। যেমন এটা আপনি একদম এক্সাম্পল দিয়ে যদি চিন্তা করেন, যে একটা ক্রিকেট টিমের কথা যদি আমরা চিন্তা করি, ক্রিকেট টিমের মধ্যে একটা দেখবেন অর্ডার আছে। কিরকম অর্ডার? যে ক্রিকেট টিমের মধ্যে একজন ক্যাপ্টেন আছে, তারপরে ক্রিকেট টিমের মধ্যে কিছু প্লেয়ার্স আছে। তাহলে ক্যাপ্টেন যে, সে কিন্তু নাম্বার 1 প্লেয়ার, এবং সে কিন্তু এখানে একটা অর্ডার মেনটেন করে, যে তার এখানে একটা মানে তাকে কিন্তু নাম্বার 1-এ রাখতে হবে, তার বাকিগুলোকে অন্য জায়গায় দিতে হবে। এটা কিন্তু একটা এরকম আমরা চিন্তা করতে পারি। যদিও এটা সার্বজনীন সত্য নাও হতে পারে, কিন্তু আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এখানে একটা অর্ডার থাকবে। যেমন একটা অফিসের বস এবং অফিসে যদি অন্যান্য কর্মচারী থাকেন, তাহলে বসের জায়গাটা কিন্তু একটু উপরে হয়, একটু উপরে, এটা একটা হায়ারার্কি মেনটেন করে এবং একটা অর্ডার মেনটেন করা হয়, সেখানে কিন্তু পারমুটেশন হবে। ওকে, তাহলে এখানে পারমুটেশনের যে ডেফিনেশনে আসেন, তাহলে ইট ইজ আ টেকনিক টু অ্যারেঞ্জ আর অবজেক্ট টেকেন টুগেদার ফ্রম এন ডিস্টিংগুইশড অবজেক্ট। অর্থাৎ এন সংখ্যক জিনিস থেকে আপনি আর সংখ্যক জিনিস যখন আপনি চুজ করবেন, এবং এখানে কিছু আন্ডার সার্টেন কন্ডিশনস থাকবে, অর্ডার থাকবে, তখন এটাকে পারমুটেশন বলা হবে। দ্য টোটাল নাম্বার অফ সাচ অ্যারেঞ্জমেন্টস ইজ ডিনোটেড বাই এন পি আর ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। আচ্ছা, অনেকেই ক্যালকুলেটর দিয়ে আপনারা যখন এগুলি বের করবেন, তখন এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে এনপিআর এবং এনসিআর বের করার সময় কিভাবে বের করবেন আমি একটু দেখাচ্ছি। যে এই এনপিআরটা কোথায় আছে, যে দেখেন ক্রস চিহ্ন যেখানে আছে তার উপরে কিন্তু এনপিআর আছে, এবং এটা সাইনটা দেখেন একটু ইয়েলো, তাই ইয়েলো আছে শিফটের মধ্যে, এই যে দেখেন শিফটের মধ্যে ইয়েলো আছে। তাহলে শিফট চেপে যখন আপনি ক্রসের মধ্যে চাপবেন, তখন দেখেন যে পি চলে আসছে, পি চলে আসবে। যখন যেমন দেখেন আমি এখানে দেখেন, আমি যদি 5PR যদি লিখতে চাই, তাহলে 5 চাপলাম, এই যে দেখেন 5 চাপলাম, পি যখন আসবো শিফট চেপে তারপরে আমি ক্রসে চাপবো,
এই দেখেন আপনি 5p আসবে, 5p 3 যখন আমি চাপবো, যে 3 চাপলাম, এবার যদি আমি ইকুয়াল চাপি তাহলে দেখেন তার 5p3 এর ভ্যালু চলে আসবে 60। ওকে, ঠিক একইভাবে কম্বিনেশন আমি যখন বের করব তখন কিন্তু এই যে ডিভিশন সাইনের উপরে কিন্তু কম্বিনেশন আছে, এটাও দেখুন ইয়েলো সাইন আছে, তাহলে শিফট চেপে তারপরে কিন্তু আপনার কম্বিনেশন অর্থাৎ ডিভিশন চিহ্ন সাইন চাপতে হবে। অঙ্ক করার সময় আমরা এটা আরো দেখব। ওকে, তাহলে ইন এ বক্স একটা অঙ্ক, পারমুটেশনের একটা অঙ্ক। ইন এ বক্স দেয়ার আর 10 বুকস, একটা বক্সের মধ্যে 10টা বই আছে। দেয়ার আর দ্য বুকস আর টু বি অ্যারেঞ্জড ইন 2 shelves, each of which can contain 5 books, অর্থাৎ দুইটা সেলফসের মধ্যে 5টা করে বই দিয়ে আপনি 10টা বই সাজাতে হবে। ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস অফ দ্য বুক, লেট আস কনসিডার দ্য নাম্বার অফ বুকস আর অ্যারেঞ্জড ইন বাই অর্ডার বাই। অর্থাৎ আমরা এই 10টা বইকে আপনি অর্ডারে সাজালেন, 1 থেকে 10 পর্যন্ত সাজালেন। সাজানোর পরে আপনার এই 10টা বই থেকে দুইটা সেলফসের মধ্যে যেহেতু আপনার দিতে হবে, তাহলে 5টা করে নিতে হবে, তাহলে 10p5, তাহলে 10p5 10টা বই থেকে 5টা নিতে হবে, 5টা করে আপনি কতভাবে সাজাতে পারবেন। তাহলে সাজানো 10p5 এর যে ভ্যালুটা দেখেন, আমি এখানে ক্যালকুলেটর দিয়ে বের করে আপনাদেরকে দেখাই। প্রথমে আপনারা 10 লিখবেন, এই যে 10 লিখলাম। p যখন লিখবো, এই যে ক্রস চিহ্নের উপরে আছে, তাহলে শিফট চেপে ক্রস চাপবো, p5, এই যে 5 ইকুয়াল যদি চাপি 3024 আসলো, এই যে দেখেন ভ্যালু চলে আসলো 3024। এবার আসেন কম্বিনেশন। দ্য কম্বিনেশন ইজ এ টেকনিক টু গ্রুপ, এখানে একটা জিনিস দেখা আছেন, গ্রুপ n ডিস্টিং অবজেক্ট টেকেন আর, অর্থাৎ n সংখ্যক জিনিস থেকেও কিন্তু এখানে r সংখ্যক জিনিস আপনি চুজ করবেন। কিন্তু এখানে কথা হলো যে এটার ক্ষেত্রে কোনো ধরনের অর্ডারের দরকার নেই, অর্ডার ছাড়া যেটা হবে সেটা হবে কম্বিনেশন। তাহলে এটার কম্বিনেশন ডিফাইন করা হবে n(r) = n ফ্যাক্টরিয়াল বাই ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n - r। এটাও আমি কিভাবে বের করতে হবে এখানে এক্সাম্পল দিয়ে একটা দেখাবো। এখানে একটা মানে আপনার এখানে ডেফিনেশন এবং দুটোর মধ্যে একটা ডিস্টিংশন আমি এখানে চিন্তা করেছি। In this technique of arrangement, the order of arrangement of object is not considered, অর্থাৎ এখানে অর্ডার যেটা আছে, অর্ডার কিন্তু আমরা কম্বিনেশনের জন্য আপনার কনসিডার করার দরকার নেই। কিন্তু পারমুটেশনের জন্য কিন্তু thus it is different from permutation, অর্থাৎ পারমুটেশনে কিন্তু এই অর্ডারটা চিন্তা করতে হবে। এটাই এখানে একটু হাইলাইট করে দেওয়া হয়েছে। তাহলে এটা আপনারা একটু ভালো করে হাইলাইট করে পড়বেন যে দুটার মধ্যে ডিস্টিংশনটা আসলে কি, তাহলে এটা মনে থাকবে। এখানে কম্বিনেশনের যে আমরা একটা এক্সাম্পল আমরা দিয়েছি, একটা ইন্ডাস্ট্রির মধ্যে 4 জন ইঞ্জিনিয়ার আছে, 2 জন টেকনিশিয়ান আছে, 3 জন মেশিন অপারেটরস আছে। এখন আপনাকে একটা কমিটি গঠন করতে হবে, 3 জনের কমিটি গঠন করতে হবে যারা রান করবেন। তাহলে এখানে দেখেন 4 জন ইঞ্জিনিয়ার থেকে আপনি যাকে মন চায় তাকে নিতে পারবেন, তাদের এখানে কোনো র্যাঙ্কিং নাই। 2 জন টেকনিশিয়ান থেকে আপনি যাকে মন চায় তাতে নিতে পারবেন, 3 জন মেশিন অপারেটর থেকে আপনি যাকে মন চায় তাকে নিতে পারবেন। এখানে কোনো ধরনের হায়ারার্কি নেই, কোনো ধরনের অর্ডার নেই। সো এটা হবে আপনার কিন্তু একটা কম্বিনেশন প্রবলেম। তাহলে টোটাল আপনার এখানে কতজন আছে, 4 জন, 2 জন, 3 জন, তাহলে টোটাল হলো আপনার 9 জন। তাহলে 9 জনের কমিটি থেকে আপনার 9 জন লোক থেকে আপনার কমিটি গঠন করতে হবে 3 জন অপারেটরের। তাহলে 9C3 ভ্যালু দেখেন 84 হয়। তাহলে এটা বের করবেন, রেজাল্ট হবে সেটা আনসার হবে। ওকে, এরপর আসেন আমরা যেটা করব, এখানে একটা কম্বিনেশন টাইপের প্রবলেম, এটা আমরা আগেও আমরা ডিসকাস করেছি। সেটা হলো from a pack of 52 cards, 2 cards are drawn at random. Find the probability that the cards are ace, kings and spades. তাহলে ace কয়টা আছে, kings কয়টা আছে, spades কয়টা আছে। ace আছে কিন্তু 4টা, kings আছে 4টা, spades আছে 13টা, আর টোটাল কার্ড আছে 52টা। তাহলে 52টা কার্ড থেকে আমি 2টা কার্ড নিব, এটা হলো আমার কোয়েশ্চনস। আর ace 4টা থেকে আপনি 2টা নিতে হবে, কারণ এটা আপনার ফেভারেবল কেস, এটা আপনি চাচ্ছেন, এটার প্রবাবিলিটি আপনার বের করতে হবে। তাহলে প্রবাবিলিটি বের করার সময় মনে রাখতে হবে যে আমি কি চাচ্ছি সেটা উপরে বসবে, আর টোটাল যে আউটকাম আছে সেটা নিচে বসবে। অর্থাৎ দিস ইজ এ রেশিও, দ্যাটস ওয়াই আমাকে মনে রাখতে হবে যে আমি কি চাচ্ছি আর এখানে টোটাল আউটকাম কি আছে, দুটো জিনিস মনে রাখতে হবে। ওকে, তাহলে 52 কার্ডস থেকে আমার 2টা কার্ডস ড্রন করতে হবে। তাহলে এই জন্য আপনারা দেখেন 2 cards from 52 cards can be drawn in n is equal to 52C2.
তাহলে এটার ভ্যালু আপনি ক্যালকুলেটর দিয়ে বের করবেন। তাহলে এক নম্বর হলো এইস, লেট এ বি দ্য ইভেন্ট দ্যাট দ্য টু কার্ডস আর এইসেস। ওকে, দুটো কার্ড যদি আমরা এইসেস হয় তাহলে এটা কিভাবে বের করবো, যেহেতু দুইটা দেয়ার আর 4 aces, 2 aces can be taken from a 4 aces is 4 c2 is equal to 6 as, তাহলে 6 ভাবে কিন্তু আমি 4টা থেকে 6 দুইটা নিতে পারি। তাহলে এইটা হবে আমার ফেভারেবল কেস, এটা আমি চাচ্ছি, এটা আমার স্টেটমেন্ট। তাহলে 6টা উপরে বসবে আর টোটাল নাম্বার অফ যে কেস আছে সেটা নিচে বসবে, এটা হবে আমার আনসার। ঠিক একইভাবে কিংস আছে আপনার 4টা, let b be the event that the cards are kings, তাহলে there are 4 kings, 4টা কিংস আছে, 2 kings can be taken in m is equal to 4 c2 is equal to 6 as, আর টোটাল নাম্বার অফ কেসেস আছে 1326 1326, তাহলে এখানে হয়ে যাবে 78 বাই 6 বাই 1326 ইকুয়াল টু 121। আর আমাদের এখানে স্পেডস আছে আপনার 13টা, তাহলে আপনার 13টা থেকে দুইটা নিতে হবে, 13c2। এই কথাগুলো এখানে নিজের মতো করে লিখবেন। লেট সি বি দ্য ইভেন্ট দ্যাট দ্য cards are spades and there are for 13 spades 2 spades can be taken in m is equal to 13c2 is equal to 78, তাহলে 78 উপরে বসবে আর টোটাল নাম্বার অফ কেসেস সেটা নিচে বসবে, এটা হবে আনসার। ওকে, এখানে আরেকটা एग्जांपल আছে, এটাও খুবই সহজ। আচ্ছা, 2 unbiased dice are thrown, find the probability that first die shows 5, অর্থাৎ দুইটা ডাই আপনাকে একসাথে নিক্ষেপ করা হলো, প্রথম যে ফেস হবে সেই ফেসটা হবে 5, বাকি ফেস আপনার অন্য কিছু হতে পারে, 6 হতে পারে, 5 হতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু আরেকটা শর্ত বলা আছে যে সাম অফ দ্য আপার ফেসেস, অর্থাৎ দুইটা ফেস যে হবে অন্য আরেকটা কন্ডিশনের মধ্যে, সেই কন্ডিশনের মধ্যে আপনাকে যে দুটার যোগফল আপনাকে 8 হতে হবে কিংবা 8 এর চেয়ে বেশি। দ্বিতীয় কোয়েশ্চেন হলো যে সেকেন্ড ডাই শোজ 4, অর্থাৎ দুটা ডাই যদি আপনি নিকে, একটা 4 আসলো একটা 4 আসলো, তাহলে এই প্রথমটা আমি কি আসলো সেটা আমি দেখবো না, দ্বিতীয়টা আমার 4 আসে কিনা সেটা দেখতে হবে, যে এটা ফিক্সড বাকি এটা ভেরিয়েবল। ওকে, এন্ড অর কিন্তু এটা কিন্তু সেকেন্ড কন্ডিশন, সাম অফ দ্য আপার ফেসেস ইজ মোর দেন 10, এখানে যে 10 এর চেয়ে বেশি হতে হবে যে বাকি দুইটার যোগফল। ওকে, তাহলে যেহেতু আমি এখানে দুইটা ডাই একসাথে নিক্ষেপ করছি, তাহলে আমার টোটাল নাম্বার অফ কেসেস হবে দ্য টোটাল নাম্বার অফ ইকুয়ালি লাইকলি কেসেস এন্ড এক্সাক্টলি কেসেস 6 স্কয়ার, অর্থাৎ দুইটা যদি আমি নিক্ষেপ করছি 36টা আমার স্যাম্পল পয়েন্টস হবে। তাহলে স্যাম্পল স্পেসের যে এলিমেন্টস গুলো সেগুলো দেখেন আমি এখানে বের করে রাখছি। এখানে হলো 1 চক্রের গুটি যখন আমি করলাম, তাহলে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, তাহলে এক এক করে আমি যে এখানে কম্বিনেশন করলাম, কম্বিনেশন করে যে 1 1 1 2 1 3 1 4 1 6 1 5 এরকম করলাম, 2 1 2 2 2 এরকম করে করলাম। প্রথম কন্ডিশন ছিল যে দেখেন আমার ফার্স্ট কন্ডিশনের মধ্যে ছিল আমার যে ফার্স্ট ডাই শোজ 5, ফার্স্ট ডাই শোজ 5, তাহলে ফার্স্ট ডাই শোজ 5 দেখেন কোথায় আছে, এইখানে আছে 1 ফার্স্ট ডাই, আর সেকেন্ড ডাই কি আছে সেটা আমি চিন্তা করব না, 5 5 5 5 5 5, এই জন্য দেখেন 5 1 5 2 5 3, অর্থাৎ এই রোটা আমি এখানে নিয়ে বসিয়ে দিলাম। সেকেন্ড কন্ডিশন ছিল যে আমার অর ইকুয়াল আর সাম অফ দ্য ফেসেস, আপার ফেসেস, অর্থাৎ দুইটা ফেস আমি যে পাইলাম সেই দুইটা ফেসের যোগফল হতে হবে 8 কিংবা তার চেয়ে বেশি। তাহলে যেখানে কোন দুটার আপার ফেসেস যোগ করলে 8 কিংবা 8 এর চেয়ে বেশি হয়, আমি দেখেন এইখানে সবগুলো যদি আপার ফেস যোগ করে 8 হয় না, 8 এর চেয়ে কম হয়, তাহলে এগুলো আমরা কাউন্ট করব না। এইখানেও যদি আমরা যোগ করি 8 হয় কি হয় না সেটা আমরা দেখতে হবে। এই 2 এবং 6 করলে 8 হয় আর বাকি সবগুলা 8 এর চেয়ে কম হয়, তাহলে 8 হলে 2 6 আমরা যে কাউন্ট করলাম, দেখেন বি এর জন্য 2 6 কাউন্ট করলাম। ঠিক একইভাবে এখানে আমরা যোগ করে দেখবো যে এই দুটার জন্য শুধু 8 কাউন্ট হয়, 8 কিংবা 8 এর চেয়ে বেশি হয়, তাহলে এই দুটো আমরা যে কাউন্ট করব। ঠিক একইভাবে তৃতীয় এবং চতুর্থ পঞ্চম এই রো এর জন্য দেখবো যে এই জিনিসগুলো এখানে কাউন্ট হয়, 8 কিংবা 8 এর চেয়ে বেশি হয়। এখন আমাদেরকে যেটা বের করতে হবে যে আমরা এই দুটোর জন্য ইউনিয়ন ইন্টারসেকশন বের করতে হবে, যেহেতু আমাদের ইউনিয়ন বের করতে হবে, অর বলছে এই জন্য পি ইউনিয়ন বি বের করতে হবে, আর যদি আমাকে এন্ড বলতো তাহলে এ ইন্টারসেকশন বি বের করতে হতো। ওকে, তাহলে এইবার আমরা এ ইউনিয়ন বি করি যে দুটোর মধ্যে কমন কি কি আছে। এইটা 5 1 এখানে আছে, এখানে নাই, 5 2 এখানে আছে, এখানে নাই, 5 3 এখানে আছে, এখানেও আছে, 5 3 এই যে দেখেন 5 3 এখানে আছে, এখানে আছে, এই দুটো আছে, কিন্তু 5 2 এখানে আছে, এখানে নাই, 5 4 এখানে আছে, এখানে আছে, 5 5 এখানে আছে, এখানে আছে, 5 6 এখানে আছে, এখানে আছে, বাকিগুলো কিন্তু আনকমন, এই জন্য দুটো ইন্টারসেকশন 5 3 5 4 5 5 5 6। ওকে, এইবার
আমরা যে সূত্র জানি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, ইউনিয়ন বের করছি কারণ ওখানে অর দেওয়া ছিল, কোয়েশ্চেন আমাদের দেখেন যে অর দেওয়া আছে, অর এই জন্য ইকুয়াল টু 8, অর দেওয়া আছে এই জন্য আমরা এ ইউনিয়ন বি বের করছি। তাহলে এ ইউনিয়ন বি এর সূত্রটা হলো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি ইন্টারসেকশন বি। প্রবাবিলিটি অফ এ এর মধ্যে দেখেন কয়টা কম্পোনেন্ট পেয়েছেন, 1 2 3 4 5 6, এই জন্য 6/36। প্রবাবিলিটি বি এর মধ্যে টোটাল আপনি এখানে গুণ করে দেখেন 15টা, 15/36, আর এখানে পেয়েছেন এ ইন্টারসেকশন বি এর জন্য 1 2 3 4 4/36, ক্যালকুলেশন করলে 17/36। ওকে, ঠিক একইভাবে দ্বিতীয়টার জন্য দেখেন আপনার আপার ফেস সেকেন্ড ডাই হতে হবে 4, সেকেন্ড ডাই 4 হবে, ফার্স্টটা কি হবে সেটা আমার জানা দরকার নেই। আর সাম অফ দ্য আপার ফেসেস দুটো যোগ করলে হলে কত হবে, 10 কিংবা 10-এর চেয়ে বেশি হতে হবে, 10-এর হলে হবে না, 10-এর চেয়ে কম হলে হবে না, 10-এর চেয়ে অবশ্যই বেশি হতে হবে। তাহলে দেখেন এখানে যদি আমি যদি দেখি সেকেন্ড ফেস কারা কারা আছে, সেকেন্ড ফেজ 4 আছে কাদের মধ্যে, যে এখানে আছে সেকেন্ড ফেজ 4 এর মধ্যে আছে, এই যে এটা, এই টোটাল কলামটাই আমরা যে দেখেন এর মধ্যে নিয়ে বসিয়ে দিলাম। আর এ বি এই যে এখানে ডেফিনিশন গুলি দেওয়া আছে এগুলো আপনারা নিজেদের মতো করে লিখবেন। লেট এ বি দ্য ইভেন্ট দ্যাট সেকেন্ড ডাই shows a 4 and b be the event that sum of the upper faces is more than 10। এই কন্ডিশনগুলো আপনি এখানে কোয়েশ্চেনে যেভাবে আছে এখানে আপনারা প্যারাফ্রেজ করে লিখবেন। তাহলে ফেভারেবল কেসেস টু এ আর, এর জন্য দেখেন সেকেন্ড ফেজ হলো আপনার 4 4 4 4 4, টোটাল এই কলামটা আপনারা তুলে দিবেন। আর দ্বিতীয় কন্ডিশন হলো যে আপার ফেস ইজ মোর দেন 10, তাহলে কোন দুইটা আপার ফেস এখানে যোগ করলে মোর দেন 10 হয় সেই দুটো আপনাকে নিতে হবে। এখানে কোনো কম্পোনেন্ট কি আছে দুইটা একসাথে যোগ করলে 10 হয়, হয় না, এখানে আছে নাই, এখানে আছে নাই, এখানে আছে, এটা 10 হয় কিন্তু 10 হলে হবে না, আমার মোর দেন 10 হতে হবে। এখানে এটা 10 হয় কিন্তু এইটা এই দুটো যোগ করলে আপনার 10 এর চেয়ে বেশি হয় অর্থাৎ 11 হয়, তাহলে এটা কাউন্টেবল হবে। 5 আর 6 যোগ করলে 11 হয়, এটাও কাউন্টেবল হবে। 6 4 যোগ করলে 10 হয়, এটা কাউন্টেবল হবে না যেহেতু মোর দেন 10 বলছে। 6 6 যোগ করলে হবে আপনার 11, তাহলে এটাও কাউন্টেবল হবে। সো আপনার আসবে বি সেটের মধ্যে আসবে 5 6 6 5 6 6। এই দুটার মধ্যে এ এবং বি এর মধ্যে যদি আপনি দেখেন এই সেট এবং বি সেট, এই বি সেট দুই সেটের মধ্যে কোনো ধরনের ইন্টারসেকশন নেই, দ্যাটস ওয়াই ফাঁকা সেট আসলো। যেহেতু দুটো সেট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, উই নিড টু ফাইন্ড প্রবাবিলিটি কাকে বলতে এ ইউনিয়ন বি, অর যেহেতু বলছে কোয়েশ্চেনের মধ্যে, যে দেখেন অর বলছে, সো যেহেতু এখানে অর বললো এই জন্য আপনাকে ইউনিয়নটা বের করতে হবে। এই জন্য আপনার probability of A union B is equals to probability of A plus B minus probability of A intersection B. The probability of A এর জন্য আমরা টোটাল কম্পোনেন্ট পেয়েছি দেখেন আপনারা এখানে 6টা, 1 2 3 4 5 6, এই জন্য 6/36 হবে। আর B এর জন্য পেয়েছি 1 2 3 3/36। আর দুটার ইন্টারসেকশনে দেখেন A ইন্টারসেকশন B, দুটো ইন্টারসেকশনের জন্য পেয়েছি ফাঁকা সেট, এই জন্য 0/36। সো আনসার হবে 1/4। That is the end of basic definitions or basic preliminary ideas of probability.